নমস্কার, আমি সৃজা। সিপিআইএম কে দেশপ্রেমিক হতে বলছে বম্বে হাইকোর্ট। বম্বে হাইকোর্টের তরফ থেকে প্রধান বিচারপতি তিনি জানিয়েছেন যে সিপিআইএম যেন অন্য কোনো দেশের কথা না ভেবে নিজের দেশের কথা ভাবে। আর এই রায়ের পর থেকেই এ দেশে, এ রাজ্যে, দেশের মানে ভারতবর্ষের যারা ইজারাদার, ভারতবর্ষের দেশপ্রেমিকের যারা ইজারাদার মানে বিজেপির কর্মী সমর্থকরা, যাদেরকে আমরা চাড্ডি বলি আর কি, তারা প্রচন্ড লাফালাফি শুরু করেছে এইটা বলে যে সিপিআইএম তারা দেশপ্রেমিক নয়, তাই তাদেরকে দেশপ্রেমিক হওয়ার সাজেশন দিচ্ছে বম্বে হাইকোর্ট। হঠাৎ করে কেন বম্বে হাইকোর্ট সিপিআইএম কে দেশপ্রেমিক হতে বলল? তার কারণ হচ্ছে যে গাজা নিয়ে, গাজায় যে গণহত্যা চলছে, যে জেনোসাইড চলছে, সেটা নিয়ে একটা প্রতিবাদ মিছিল করার আবেদন জানানো হয়েছিল মহারাষ্ট্রে সিপিআইএম এর পক্ষ থেকে। তো সেটার প্রেক্ষিতেই হাইকোর্টের তরফ থেকে সেই মিছিল করতে বাধা দেওয়া হয়েছে এবং পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে গাজার কথা ভাবার দরকার নেই, সিপিআইএম যেন নিজের দেশের কথা ভাবে। আর এখান থেকেই উঠছে প্রশ্ন যে দেশপ্রেমিক মানে কি? শুধুমাত্র নিজের দেশ নিয়ে ভাবা, শুধুমাত্র দেশের কথা বলা, শুধুমাত্র দেশকে নিয়ে চলা, এটা নিয়ে তো কথা বলবোই, কিন্তু তার আগে সাম্প্রতিককালে এই বিভিন্ন রাজ্যের হাইকোর্টের বিভিন্ন রায় নিয়ে আসুন একটুখানি কথা বলি। প্রথমেই যে রায় আমাদেরকে একেবারে চমকে দিয়েছিল, সেটা অবশ্যই হাইকোর্টের না, সুপ্রিম কোর্টের রায়। যা দেখে আমরা চমকে গিয়েছিলাম সেটা হচ্ছে যে এই রাম মন্দির নিয়ে যে রায়, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় তিনি পরিষ্কারভাবে বলেছিলেন না, কোনো প্রমাণের ভিত্তিতে নয়, বিশ্বাসের ভিত্তিতে উনি রায় দিচ্ছেন ওখানে রাম মন্দির হওয়া উচিত। অর্থাৎ একটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের সর্বোচ্চ বিচারপতি যখন কোনো যুক্তিতর্কের ধার না ধরে, কোনো রকম প্রমাণের উপরে না গিয়ে শুধুমাত্র বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দেন একটা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের, এত দীর্ঘদিন ধরে চলা একটা মামলার, তখন বোঝা যায় যে দেশের আইন কোথাও গিয়ে বোধহয় একটু সমস্যার মুখে পড়ছে। সাম্প্রতিককালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট একটা রায় দিয়েছে, যে রায় শুনে আমরা প্রায় সকলেই চমকে গিয়েছিলাম, অন্ততপক্ষে আমরা যারা এখনো পর্যন্ত সুস্থ মস্তিষ্কের মানুষ এ দেশে, এ রাজ্যে বাস করি, তারা বেশ খানিকটা চমকেছিলাম। আর সেটা হচ্ছে যে কোনো বাবা যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, তাহলে সেই মেয়ে যদি সন্তানের জন্ম দেয়, সেটা কোনো বিরলতম ঘটনা নয়। এরকম বিরলতম রায় শুনে আমরা সত্যি যারা সুস্থভাবে এখনো এই সমাজটায় থাকতে চেষ্টা করি, তারা বেশ খানিকটা চমকে গিয়েছিলাম, তা বলাই বাহুল্য। আসলে সমস্যা হচ্ছে যে কোনো রাজ্যের বা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যখন কোনো রায় দেয়, বা কোনো রায়ও নয়, কোনো রকম কমেন্ট পাস করে, সেটা যদি অন রেকর্ড থেকে যায়, তাহলে সেটা পরবর্তী রায়ের ক্ষেত্রে, পরবর্তী অন্য কোনো কেসের ক্ষেত্রে বা মামলার ক্ষেত্রে সেটা নজির হিসেবে গণ্য হয়, প্রেসিডেন্স হিসেবে গণ্য হয়। এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রাম মন্দির মামলার যে রায়, সেটাকে বিশ্বাসের উপর ভিত্তি করে দিয়েছেন। এরপর পরবর্তীতে যদি কোনো একজন খুনি বা ধর্ষককে কোনো একজন বিচারপতি বলেন যে তিনি বিশ্বাস করছেন যে তিনি এই মানুষটা খুনি বা ধর্ষক নয়, শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে তিনি এই রায় দিচ্ছেন, সেক্ষেত্রে এই রাম মন্দিরের মামলাটা কিন্তু প্রেসিডেন্স হিসেবে গণ্য হবে। কারণ একটা মামলা যেহেতু বিশ্বাসের উপরে ভিত্তি করে রায় দেওয়া হয়েছে, তাই অপর মামলাগুলোও এভাবে বিশ্বাসের ভিত্তিতে রায় দেওয়া যায় বলে মনে করা হবে ভারতবর্ষের আইনের ক্ষেত্রে। একই রকম ভাবে এই যে পাঞ্জাব এবং হরিয়ানার হাইকোর্টের আইনের কথা বললাম, সেক্ষেত্রে এখন থেকে আর কোনো বাবা যদি কোনো মেয়েকে ধর্ষণ করে, সেক্ষেত্রে অলরেডি এ রাজ্যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে গেছে। আমাদের মাথায় রাখতে হবে, একজন তৃণমূল নেতা তার মেয়েকে, 13 বছরের মেয়েকে লাগাতার ধর্ষণ করেছে, যার জন্য তাকে এই মুহূর্তে কাস্টাডিতে নেওয়া হয়েছে। এখন যদি এ রাজ্যের কোনো আইনজীবী পাঞ্জাব বা হরিয়ানার সেই আইনজীবীদের বা সেই রায়ের প্রেসিডেন্স সেট করে দেয় যে হ্যাঁ, এরকম একটা রায় দেওয়া হয়েছে যে বাবা যদি কন্যাকে ধর্ষণ করে তাহলে সেটা বিরলতম ঘটনা নয়, বা সন্তান জন্মায় কোনো বিরলতম ঘটনা নয়, তাহলে কিন্তু যে তৃণমূল নেতা এই মুহূর্তে কাস্টাডিতে রয়েছে এ রাজ্যে, সে কিন্তু ছাড়া পেয়ে যাবে। অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থাটা একটু একটু করে সরতে সরতে নড়বড়ে হতে হতে কোথায় গিয়ে পৌঁছচ্ছে, সেটা নিয়ে আমাদের ভাবনার সময় এসে গেছে। এবার আসছি এই যে বম্বে হাইকোর্টের যে রায়, যে নিজের দেশকে ভালোবাসতে বলা হয়েছে সিপিআইএম কে।
এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি। কেন বলা হয়েছে সেটা তো আগেই বললাম, যে প্যালেস্তাইনের পক্ষে বা গাজায় যে জেনোসাইড চলছে সেটার জন্য, সেটার বিরুদ্ধে মিছিল করতে চেয়েছিল সিপিআইএম, এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই রায় দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার দেশকে ভালোবাসি, আমি দেশপ্রেমিক, এটা প্রমাণ করার জন্য আমাকে কি করতে হবে? মানে আমি দেশকে ভালোবাসি বলতে কি, আমি কি আমার দেশের ইট কাঠ পাথরকে ভালোবাসি, নাকি আমার দেশের মানুষকে ভালোবাসি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেশকে ভালোবাসা মানে দেশের কাঁটা তারকে ভালোবাসা নয়, দেশকে ভালোবাসা মানে দেশের আকাশ মাটিকে ভালোবাসা নয়, দেশকে ভালোবাসা মানে দেশের মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা মানে দেশের মানুষ যাতে উন্নততর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন সেটা চিন্তা করা। এখন প্যালেস্তাইনের পক্ষে কথা বলতেই হবে এই কারণের জন্য, কারণ আমি দেশপ্রেমিক, কারণ আমি আমার দেশকে ভালোবাসি, কারণ প্যালেস্তাইনের সঙ্গে আমার গোটা দেশের পররাষ্ট্র নীতি জড়িয়ে রয়েছে, কারণ গোটা পৃথিবী জুড়ে আমেরিকার দাদাগিরি চলছে, আর এই মুহূর্তে আমার রাষ্ট্রপ্রধান, আমার দেশের প্রধানমন্ত্রী, তিনি আমেরিকার নিশানায় এক অঙ্গুলি হেলনে ওঠানামা করেন, ওঠা বসা করেন। তাই আমাকে পররাষ্ট্রনীতির কথা ভাবতে হবে, কারণ আমি দেশপ্রেমিক। আর এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথা বলতে হবে সেটা হচ্ছে যে ইরানের কথা, যেখান থেকে আমরা 2019 সাল পর্যন্ত সব থেকে সস্তায় তেল কিনতাম, কিন্তু যেহেতু ইরান প্যালেস্তাইনকে সাপোর্ট করছে তাই আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে যে ইরান থেকে তেল কিনতে পারবে না ভারত। তাই 2019 পর্যন্ত যে সস্তায় তেল কেনা হতো সেই তেলটা আর আমরা কিনতে পারছি না, আমাদেরকে বেশি টাকা দিয়ে এই মুহূর্তে রাশিয়ার থেকে তেল কিনতে হচ্ছে। এখন আমেরিকা একই রকম ভাবে বলছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ যদি আগামী 50 দিনের মধ্যে শেষ না করা হয় তাহলে নাকি রাশিয়ার ক্ষেত্রেও এমবার্গো জারি করা হবে, মানে নিষেধাজ্ঞা জারি করা হবে। এখন রাশিয়ার ক্ষেত্রেও যদি তেলের নেওয়ার ক্ষেত্রে এমবার্গো জারি করা হয় তাহলে ভারতকে আরো অনেক বেশি টাকায় খোলা বাজার থেকে তেল কিনতে হবে। আর তেল মানে ডিজেল, আমরা কে না জানি গোটা ভারতবর্ষটা এই মুহূর্তে ডিজেল নির্ভর, যে কোনো কিছু, সেটা পেট্রোপণ্য থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পণ্য, সমস্ত কিছুর দাম বেড়ে যাবে এই চতুর্থ অর্থনীতির রাষ্ট্রে। এমনিতেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যা অবস্থা তাতে 60% মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না, এবং নীতি আয়োগের প্রধানমন্ত্রীর নিজের দফতরের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে যে ভারতবর্ষের শ্রমিকদের দৈনিক গড় আয় 25 টাকারও কম। অর্থাৎ সেক্ষেত্রে এখন যদি পেট্রোপণ্যের দাম বেড়ে যায়, এভাবে খোলা বাজার থেকে আরো অনেক বেশি টাকা দিয়ে তেল কিনতে হয়, তাহলে যে ভারতের অর্থনীতিতে নতুন করে আরো বেশি চাপ পড়বে সেটা বলাই বাহুল্য। আর সেই কারণের জন্যই আমি দেশপ্রেমিক, এটা প্রমাণ করার জন্য আমাকে প্যালেস্তাইনের পক্ষে কথা বলতে হবে, আমাকে গাজায় যে জেনোসাইড চলছে তার বিরুদ্ধে কথা বলতে হবে, তবেই প্রমাণিত হবে যে আমি দেশপ্রেমিক। আর ভারত প্রথম থেকেই প্যালেস্তাইনের পক্ষে, ভারত প্রথম থেকেই প্যালেস্তাইনের বন্ধু, বরং ইসরায়েলের সঙ্গে ভারতবর্ষের কূটনৈতিক সম্পর্ক কখনোই ভালো ছিল না, অন্তত পক্ষে যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব ছিল। যবে থেকে সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব মুছে গেল, দেশ দুখণ্ডিত হয়ে গেল, এবং তারপর থেকে আমেরিকার ঔপনিবেশিকতা প্রায় গোটা পৃথিবী এমনকি ভারতবর্ষ মেনে নিল, তখন থেকে ইসরায়েলের সঙ্গে ভারতের একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হলো ঠিকই, কিন্তু ইসরায়েল সেভাবে কখনোই ভারতের বন্ধু দেশ নয় যতটা বন্ধু দেশ প্যালেস্তাইন। সেক্ষেত্রে ভারত প্রথম থেকে প্যালেস্তাইনের পক্ষে, তো সেক্ষেত্রে ভারত প্রথম থেকেই যে দেশের পক্ষে, সেই দেশের জন্য যদি মিছিল করা হয় তাহলে কি করে দেশপ্রেম কম হতে পারে একটা রাজনৈতিক দলের? এটা কিভাবে একজন হাইকোর্টের বিচারপতি বলতে পারেন? এখানেই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে কোথাও গিয়ে কি ওনার আইন বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? কোথাও গিয়ে কি উনি কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট? তাহলে কি কোথাও গিয়ে উনি আইনিভাবে বায়াসড হয়ে যাচ্ছেন? এই সমস্ত প্রশ্ন আমরা যারা এদেশের মানুষ, এ রাজ্যের মানুষ, তারা অবশ্যই তুলব, কারণ এই সমস্ত প্রশ্ন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে। না, এর উল্টো দিকটাও রয়েছে, যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যা যা নথি চাইছে এই ভোটার হওয়ার জন্য, বৈধ ভোটার কিনা সেটা জানার জন্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে আইনজীবী তিনি যখন বলেছিলেন যে এই সমস্ত নথি আমার কাছেও নেই, তাকে সেই মামলাটা থেকেই সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ ভারতবর্ষের আইনের অবস্থা এই মুহূর্তে সত্যিই খুব শোচনীয়, একেবারেই খাদের কিনারে এসে পৌঁছেছে সেটা বলাই বাহুল্য। এবং যারা কিছু অল্প সংখ্যক মানুষ যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আলোকবর্তিকা হিসেবে কাজ করার চেষ্টা করছেন, তাদেরকে গুরুত্বপূর্ণ মামলা থেকে, তাদেরকে তাদের অস্তিত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর বম্বে হাইকোর্টের যে বিচারপতি
সিপিআইএম কে দেশপ্রেমিক হওয়ার নিদান দিয়েছেন, তাকে আমি একটু অনুরোধ করব তিনি তার সমস্ত রাজনৈতিক বায়াসনেস কাটিয়ে যদি পারেন একবার প্লিজ আন্দামান জেলটা ঘুরে আসবেন, সেখানে দেখে আসবেন যে যাদের নাম লেখা রয়েছে, যারা ওই কালাপানি পেরিয়ে গিয়েছিলেন এবং ইংরেজদের অত্যাচারে বা বিভিন্ন কারণে প্রাণ দেননি, মানে ওখানে মারা যাননি, পরবর্তীতে ছাড়া পেয়ে তারা প্রত্যেকে বামপন্থী হয়েছেন। তাই ভারতবাসী হিসেবে আমি ভারতবর্ষের সমস্ত রাজ্যের আইনজীবী এবং বিচারকদের কাছে করজোড়ে আবেদন জানাবো যে আপনারা যখন কোনো বক্তব্য রাখবেন, কোনো স্টেটমেন্ট দেবেন বা কোনো রায় দেবেন, সেটার ক্ষেত্রে একটুখানি সচেতন থাকবেন, কারণ আপনাদের এই রায় বা এই বক্তব্য যদি অন রেকর্ড থাকে তাহলে কিন্তু আগামী দিনে যে প্রেসিডেন্ট, যে নজির স্থাপন করবে, তা সেক্ষেত্রে আইনের জন্য আগামী প্রজন্মের কাছে আবার আত্মঘাতী না হয়ে যায়। আর সিপিআইএম কে নতুন করে দেশপ্রেমের পাঠ শেখাতে আসবেন না, কারণ দেশপ্রেম কমিউনিস্টদের থেকে বেশি কোনো রাজনৈতিক দল জানে বলে অন্ততপক্ষে ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এরকম কোনো নজির নেই।